কিন্তু আপনি যদি বলেন আপনার ইয়াবা দরকার, যে কোনো বাংলাদেশের কলেজের, মানে আমি অন্য দোষ দিলে তো গেলে আমাদের টাঙ্গাইল জেলা আর আর আপনার জামালপুর জেলার কথা বললাম, ময়মনসিংহ নিলাম না, আবার রাগ করতে পারেন ময়মনসিংহের লোকজনেরা, যে কোনো কলেজে ফোন দিলে 2 মিনিটের মধ্যে আপনার কাছে ইয়াবা পৌঁছে যাবে। ভাবা যায় দেশটা কোন দিকে গেছে? বই পাবেন না। যেমন আমি কয়েকটা বইয়ের কথা বলছি, বই কালেকশন করা যায় না। আর আমি যেখানে আছি সেখানে সব বই পাওয়া যায়, কিন্তু দাম অনেক বেশি, আমার ওকে কেনা সম্ভব না। আজকে 2টা বই নিতে চাইলাম, 2টা বই ইন্টারেস্টিং, সেটা যদি আমি ডাউনলোড মানে পিডিএফ কপি নিয়ে দাম কত জানেন? দেখেন আজকে খুব মানে 3টা বই আমার খুব দরকার। একটা হলো প্রিন্স অফ ইয়ান, আর হচ্ছে টাওয়ার বেসেল। প্রিন্স অফ ইয়ান আর হচ্ছে টাওয়ার বেসেল, এই 2টা বই অর্থনীতির উপরে, ব্যাংকিং এর উপরে। এই 2টা বইয়ের শুধু পিডিএফ কপির দাম হচ্ছে $20 করে, $30 করে। কিন্তু আপনার সন্তানকে, আপনার সন্তান, আজকে একটা পোস্ট দিয়েছি যে আপনার সন্তানকে এআই এর উপরে প্রশিক্ষণ দিন, দক্ষতা করে দেবেন 2-3 বছর। যারা বাবা ইয়াবা খাও তাদের বলি, বাপ মায়ের কাছে টাকা চুরি করো, এআইটা শিখে নাও, এর উপরে দক্ষতা অর্জন করো, তোমার ওই ইয়াবা নেশা ছেড়ে যাবে, কাজের মধ্যে থাকবা। অভিভাবকদের বলবো, আমি অনেকটা মানে কিছু সোশ্যাল কাজও করতে হয়, শুধুমাত্র যে টাকা দিয়ে করা যায় তা না। আমার এই কথায় যদি 100 জন তরুণ, বাংলাদেশের 64টা জেলা, আজকে থেকে 64 জন যদি যুক্ত হয়, 560টি মডেল মসজিদ হয়েছে না, ধরেন 600 জেলা, 600 উপজেলাতে 600 জন যদি এই কাজে নামে, আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি, সে রিটায়ার্ড হওয়ার 25 বছরের আগে তো রিটায়ার্ড হবেন না, আপনি 3 থেকে 5 বছরে তার চেয়ে বেশি ইনকাম করবেন। রিটায়ার্ড হওয়ার যে টাকা তার চেয়ে বেশি পাবেন 3 থেকে 5 বছরে, শুধু এআই এর উপর। আপনার সন্তানদেরকে যেভাবে সকালে ঘুমের থেকে 7টাতে তুলে বাচ্চাদের, এই যে 7 বছর 5 বছর, মানে 5 বছরের বাচ্চারা ঘুমে তুলে যেভাবে পড়ান, একটু এআই সম্পর্কে তাকে 3 বছর শেখান। আপনার মনে করেন ছেলের বয়স 12 বছর, তারা এখন এআই সম্পর্কে ধারণাটা দিয়ে দেন, দেখবেন 18 বছর হইতে হইতে বা 15 বছর হইতে হইতে সে এত আয় করবে যে আপনি কল্পনাই করতে পারবেন না। আপনি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে সে আয় করতে পারবেন, আপনি কোটি কোটি টাকা ইনভেস্ট করে সে আয় করতে পারবেন না। আর চাকরি যদি ঘুষ না খান, কয় টাকা বেতন ভাই? না খায় মারা যাবেন। সরকারি চাকরি দরকার নাই, প্রাইভেট চাকরি, কোনো চাকরি করার আপনার দরকার নেই, সে নিজেই চাকরি দিতে হবে, এরকম একটা কমপক্ষে তার 2টা সহকারী লাগবে। 2টা সহকারী বেতন বাংলাদেশের প্রেক্ষাপটে 30-60 হাজার টাকা দিবে সে নিজেই সর্বনিম্ন। তাহলে সে আয় করবে কত? মিনিমাম 2 লক্ষ টাকা আপনি পাবেন। এখন লিগেলি আপনি 2 লক্ষ টাকা আয় করতে পারবেন, এটা হলো মিনিমাম আয় ধরে দিলাম। এআই এর উপর আপনি যে সেক্টরে যান, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, যে মনে করেন আপনি চাকরি করেন, এআই এর উপর প্রতিদিন সময় ব্যয় করেন। জি ধন্যবাদ। অন্য প্রসঙ্গে যাই, যেটা বলতেছিলাম, জুয়া। আপনি দেখেন কয়দিন আগে চাইনিজ ব্যক্তিদের অ্যারেস্ট করা হলো, 11 থেকে, কোথাও 11 জন, কোথাও 15 জন দেখলাম। চাইনিজরা কি করতেছে? বাংলাদেশে যে জুয়ার সিন্ডিকেট, এগুলো সকল যন্ত্রপাতি, আপনার মনে আছে ক্যাসিনো, ওই যে সাইদ কমিশনার মতিঝিলের, তাকে নিয়ে কি দৌড়াদৌড়ি হলো এই ক্যাসিনো নিয়ে। এটা একটা বৃহৎ আকারের, অনেক বৃহৎ আকারের ছিল, এবং সেটা নির্দিষ্ট জায়গা। আপনি কি জানেন যে বর্তমানে সারা বাংলাদেশে যত অনলাইন জুয়া চলে, সবগুলো না হলেও অধিকাংশ 80%, 90% এগুলোতে চাইনিজেরা জড়িত। মানে বাংলাদেশ থেকে প্রথমে ফেন্সিডিল, তারপর ইয়াবা, তারপরে জুয়াতে আনলো, ক্রিকেট জুয়াতে তো আনলোই, ক্রিকেট জুয়াতে আনার পরে এখন কি আনলো? সরাসরি আরো জুয়া, শুধু ক্রিকেট জুয়া না, আরো বিভিন্ন রকম জুয়া আছে। আমি এগুলো বললাম না এই কারণে শব্দগুলো উচ্চারণ করতেছি না, যে তরুণেরা সেটা আসক্ত হয়ে যেতে পারে। সেই নামগুলো বলতেছি না, তারা সার্চ করে এখানে চলে যেতে পারে, তাই বললাম না। আমি অবাক হয়ে গেলাম, বাংলাদেশে এই মুহূর্তে 100 জন ব্যক্তি সারা বাংলাদেশ এটা নিয়ন্ত্রণ করতেছে। হরেক রকম জোয়ার ব্যবস্থা আছে, এগুলো যন্ত্রপাতি, টেকনিক্যাল সাপোর্ট, আইটি সাপোর্ট কে দিচ্ছে জানেন? চাইনিজেরা। ভাবতে পারেন, যেই দেশে মানুষ আয় নাই, রোজগার নাই, তারা একই সাথে ড্রাগ, একই সাথে জুয়াতে পড়লে ওই দেশটা কি থাকবে? কিছু থাকবে? ধ্বংস হয়ে যাবে জাতি। এই তো গেল জুয়া। পাশাপাশি চাইনিজেরা কি করা শুরু করলো? বিয়ে করা শুরু করছে ইদানিং। আমি যখন উত্তরায় থাকতাম, আমার সাথে একজন বরিশালের পরিবার, যারা বরিশালের বাসিন্দা জেলার, আমার 3 তলা নিচে থাকতো, তারা আমার সাথে পরিচয় হয়েছিল, তার স্ত্রীকে চাইনিজের কাছে বিয়ে দিয়েছে। তো এটা নিয়ে নাকি অনেকেই আলোচনা করতো, সমালোচনা করতো, আমার কাছে এসেছিল, আমি তাকে পজিটিভ রেজাল্ট দিয়েছিলাম, যে না ভালো করেছেন, খারাপ কি। বরিশাল আমাদের সাথে কিছুদিন পরে তার বাচ্চা হলো, একটা বাচ্চা হয়েছে, চাইনিজ বাংলাদেশে বিয়ে করেছে, এটা আমি ভালো দৃষ্টিতে নিয়েছিলাম। কিন্তু আমার কোথায় যেন মনে হয় এই চাইনিজরা যে বাংলাদেশে বিয়ে করতেছে, এটার কোনো হিডেন এজেন্ডা রয়েছে। ইদানিং খুব ঘন ঘন চাইনিজদের দেখতেছি আমরা বিয়ে করা শুরু করছে বাংলাদেশে। অনেকেই বলে সেখানে বিয়ে করতে খরচ বেশি, কথাটা সত্য নয় সম্পূর্ণরূপে। চাইনিজে কেউ কোনো ছেলে মেয়ে যদি প্রেম করে সাথে সাথেই তারা বিয়ে করে, তারা তো চাইনিজরা তারা বিয়ে করে না, তারা লিভ টুগেদার। আপনারা কি জানেন যে ইউরোপের চেয়ে বেশি লিভ টুগেদার চাইনাতে? অনেকে হয়তো এটা জানে না। ইউরোপে যদি শতকরা 50 জন লিভ টুগেদার করে থাকে, তাহলে চাইনাতে 80 জন লিভ টুগেদার করে। লিভ টুগেদার বুঝতে পারছেন তো? লিভ টুগেদার হলো বিয়ে না করে একসাথে থাকা, এবং সেটা তারা ইকুইভ্যালেন্ট, মানে ওই যে যেমন মাদ্রাসা সমান, ফাজেল সমান, গ্রাজুয়েশন, টাইটেল সমান, ওইরকম আর কি। ওই লিভ টুগেদার মানে বিয়ে। তারা শুধু এন্ট্রি করে, পরিবারকে জানায়, থানাতে এন্ট্রি করে রাখে, এটি তাদের বিয়ে, লিভ টুগেদার। তারা চাইনিজরা বিয়ে ভুলেই গেছে, বিয়ে শব্দটা।
এটা একটা অদ্ভুত ব্যাপার। আমি বিশ্বাস না হয় চাইনিজ আপনারা বন্ধু থাকলে জিজ্ঞেস করতে পারেন। আর চাইনিজরা বিয়ে করলে তরুণ যারা, তারা সাথে সাথে একটা হ্যান্ডসাম লোন পায়, দুইজনেই পায়। তো তাহলে কেন তারা বাংলাদেশে বিয়ে করতে, আর মেয়ে নাই, এটা কথা তো সত্য নয়। এই কথা তো সত্য নয়, যার যার স্ট্যাটাস অনুযায়ী। আর বাংলাদেশিদের হঠাৎ করে বিয়ে করা শুরু করলো কেন? একটা রহস্য হয়তো এখন আমরা জানি না, এটা হয়তো 10 বছর 20 বছর পরে আমরা জানতে পারবো যে আসল ঘটনা কি। হঠাৎ করে চাইনিজেরা বাংলাদেশে এসে বিয়ে করা শুরু করলো, যেমন আরবরা হায়দ্রাবাদে গিয়ে বিয়ে করে। এই যে মুসলমান একজন আছে না, বিরাট মুসলমানের নেতা, মুসলমানের মসিহা সেজে গেছে, আল্লাহ কি আসাদুদ্দিন ওয়াইসি, ওর ভাই আকবরউদ্দিন ওয়াইসি, 15 মিনিটে পুলিশ সরাই দিলে নাকি মুসলমানেরা, তারা নাকি পুরো ভারতের হিন্দুদের ধ্বংস করে ফেলবে। তারা কিন্তু ওই হায়দ্রাবাদের 13 বছরে 12 বছরের মেয়েদের বিয়ে করে নিয়ে যায়। সবচেয়ে বেশি নারী অল্প বয়সে বিয়ে করে নিয়ে যায় আরবরা। তাও সেই বিয়ে না নিয়ে ওইখানে নিয়ে যাবে তা না, আবার এগুলো ফেরত দেয়। সেটাই তারা ঠেকাতে পারে না, ওইখানে চলে আরবদের। কিন্তু বাংলাদেশে আরবরা আসে না। কিন্তু বাংলাদেশে চাইনিজরা কেন হঠাৎ করে বিয়ে করা শুরু করলো? খেয়াল করে দেখেন, একই সাথে চাইনিজরা বিয়ে করা শুরু করছে, একই সাথে চাইনিজরা বাংলাদেশে তারা বিয়ে করা শুরু করছে। জুয়া এবং বিয়ে, দাল মে কুছ তো কালা হয়। কিন্তু তার মানে এই না যে তারা স্বাভাবিকভাবে এটা করে, এদের জন্য কেউ না কেউ তো সাপোর্ট দিতেছে, কেউ না কেউ তো এদের মাস্টার প্ল্যান দিয়েছে। আর চাইনাতে তো আইন করা, চাইনাতে আপনি বেআইনি কোনো কাজই করতে পারবেন না। একটা চাইনিজ রাস্তা ভুল করে পার হইতে পারবে না, জেব্রা ক্রসিং পার হইতে পারবে না। তাহলে তারা মানে জেব্রা ক্রসিং ছাড়া যেতে পারবে না। তাহলে এইখানে এত বড় অপরাধ তারা কেন করতেছে? অনেক টাকার আশা, অনেক টাকার নেশা। এই নেশাগুলো কে দিল ধরে? বাংলাদেশিরা। চাইনিজরা বুদ্ধি দিয়েছে, বাংলাদেশের কিছু অসৎ মানুষ, চাইনিজের কিছু অসৎ মানুষ মিলে এটা করতেছে। এতে কি হচ্ছে? চাইনাদের ব্যাপারে বিশ্বে একটা নেতিবাচক ধারণা আসবে, আর বাংলাদেশটা ধ্বংস হয়ে যাবে। একই সাথে কিন্তু আর যদি চায়নার এই বিয়ে করা এবং জুয়াতে বাংলাদেশকে ড্রাগের মতো এদের সাথে সংযুক্ত করা, এটা যদি একটা পরিকল্পনার অংশ হয়, সেটা তো আলাদা বিষয়। এটা থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। যে কোনো মানুষ যে কোনো দেশে যে কোনো ধরনের মানুষ বিয়ে করে, আমি চাইনিজ বাংলাদেশে বিয়ে করতে পারে, বাংলাদেশ চায়নাতে বিয়ে করতে পারে, জাপানে করতে পারে, আমি করতেই পারে, তারাও এসে করতে পারে। কিন্তু হঠাৎ করে চাইনিজদের বাংলাদেশে বিয়ে করাটা বেড়ে গেছে, এটা একটু সন্দেহজনক আমার ধারণা। আরো তো দেশ আছে সেখানে বিয়ে করে, ভারতও তো যায় না বিয়ে করা। তো চাইনিজ পৃথিবীর যে কোনো দেশে বিয়ে করতে পারে, তারা তো ভেটো দিবে না। অবশ্য আরবে পারবে না, তারা আরবে গেলে আরবে তো পারবেই না, সেটা আলাদা বিষয়। বাংলাদেশে হঠাৎ করে তারা বিয়ে করা শুরু করলো, এটা গবেষণা করতে হবে। এটা বাংলাদেশের যারা ক্রাইম রিপোর্টার, তাদেরকে গবেষণা করতে হবে। এই দেশে আরো আমাদের গোয়েন্দা সংস্থা, তাদেরকে ভাবতে হবে। এই দেশ নিয়ে যারা ভাবেন, কলাম লেখেন, তাদেরকে এটা ভাবতে হবে। তারপরে রইল বাকি কি? রাজনীতিতে এদের ইনফ্লুয়েন্স ভিন্ন ভিন্ন রকম আমরা দেখতেছি। সর্বশেষ আপনারা একটা ঘটনা জানেন যে কানাডা থেকে ফিরে আসতেছিল বাংলাদেশি, তাদেরকে এয়ারপোর্টে থাকতে হয়েছে। মানে এই দেশের যখন আই হ্যাভ এ প্ল্যান নিয়ে আসলো, 145 জন বাংলাদেশি পাসপোর্টধারী বাংলাদেশ বিমানের যারা ছিল, এদেরকে কোনো দেশ জায়গা দেয় নাই, ল্যান্ড করতে দেয় নাই, জরুরি অবতরণ করতে দেয়নি। ইতালি কোনো রকম পরে রাজি হয়েছিল দিতে, কিন্তু সেখানে 145 জন বাংলাদেশিকে যারা সবুজ পাসপোর্টধারী, তাদেরকে অনেকটা কয়েদখানার মতো থাকতে হয়েছে ট্রানজিট পয়েন্টের ভিতরে। এমন হোটেল তাদের কপালে জোটে নাই, ট্রানজিট ভিসা মিলে নাই। তার মানে আমাদের দেশের পাসপোর্টের কি ক্ষতি, আমাদের দেশের কি পরিণতি, এই দেশটা সম্পর্কে মানুষ কি ধারণা রাখে? আপনারা ইতিমধ্যে জানেন যে বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশ সাংবাদিকেরা গিয়েছিল, অনেকগুলো যায় এজাইলাম চেয়েছে, গেছে খেলা দেখতে এজাইলাম চেয়েছে। এখন বুঝতে পারছেন তো কেন বাংলাদেশিদের ভিসা দেয় না সাংবাদিকদের? তার সেখানে গিয়ে এজাইলাম চেয়েছে। এজাইলাম সৌদি আরবে যায় চায় না, পাকিস্তান চায় না, আফগানিস্তান চায় না, ইউরোপে যেতে চায়। কিন্তু বাংলাদেশে কিন্তু তারা ওই দেশে আবার দেখবেন আর শরিয়া আইন কায়েম করতে চাইবে। কিন্তু শরিয়া আইনের দেশে এরা যাবে না একটাও। এই যে বাংলাদেশের মুসলমানেরা বিদেশে গিয়ে শরিয়া আইন কায়েম করতে চাইবে, কিন্তু শরিয়া আইনের দেশে যাবে না, ওইখানে গিয়ে তারা এজাইলাম চাবে না। নিজের দেশটাকে তো ধ্বংস করেছেই, সভ্য দেশে গিয়ে সভ্য দেশটাকে ধ্বংস করতে। যাই হোক, সেটা অন্য বিষয়। 145 জন বাংলাদেশি সবুজ পাসপোর্টধারী বাংলাদেশিদের মানবেতর জীবনযাপন করতে হলো। এই ব্যাপারে দেখবেন কারো কোনো কথা নেই। এটা টোটালি সরকারের ব্যর্থতা। নাকি এটাও ভারত আর শেখ হাসিনার দোষ দিবেন যে এর জন্য শেখ হাসিনা দেয়, এর জন্য ভারত দেয়? অবশ্য বাংলাদেশে একটা সুবিধা আছে, ঘটনা যাই ঘটুক, আপনার যদি বদবায়ুতে গন্ধ হয়, বদবায়ু নির্গত হওয়ার পর গন্ধ বলবেন ভারত দেয়, কোনো সমস্যা নেই। বলবেন কিভাবে ভারত দেয়? পেঁয়াজ খাইছেন ভারতের, তাই গন্ধ বেশি। আর আপনাদের একটা খবর দেয়, আপনারা ইতিমধ্যে কি জানেন, বাংলাদেশে যে ভুট্টা ঢুকেছে, এই ভুট্টার সার হিসেবে আমেরিকান ভুট্টা, সেই ভুট্টার সার কি জানেন? শুয়োরের গোবর। শুয়োরের গোবর যে খেতে দিয়েছে, সেই সার থেকে হওয়া ভুট্টা বাংলাদেশে ঢুকেছে, তাও আবার বেশি দামে। বাংলাদেশে কি ভুট্টার অভাব? আমাদের সরিষা বাড়িতে চরের মধ্যে যান না ভুট্টা কত, আপনি বেশি দামে ভুট্টা আনতেছেন আমেরিকা থেকে। এটা জনগণের সাথে নাকি শুয়োরের সার দিয়ে বানানো ভুট্টা বাংলাদেশে এসেছে, এটা জনগণের সাথে বেশি দামে কিনেছেন। মানে অদ্ভুত ব্যাপার। এটা যদি ভারত থেকে আনতো তাহলে দেখতেন না তখন মিছিল মিটিং কাকে বলে, মিছিল কাকে বলে। ভারত যদি অর্ধেক দামে দিত তাও বলতো যে নিশ্চয়ই সন্দেহজনক, এটা বলতো। কিন্তু আমেরিকা থেকে বেশি দামে আছে, কোনো সমস্যা নেই। যাই হোক, তাহলে এই যে বাংলাদেশের ড্রাগ, বিয়ে, জুয়া, এগুলো কিন্তু বিদেশি ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। এবং নিঃসন্দেহে কোনো জাতিকে ধ্বংস করতে হলে, যুব সমাজকে ধ্বংস করতে হলে শুধু ড্রাগ দিলে যথেষ্ট।
তার উপরে জুয়াতে আসক্ত করে দিয়েছে বাংলাদেশে, তার উপর মৌলবাদ, ইসলামী মৌলবাদ তো স্প্রেড করাই হয়েছে, অর্থাৎ একটা জাতি ড্রাগ, জুয়া এবং ইসলামী মৌলবাদে আকৃষ্ট, তার ভিতরে ডুবে গেছে। তাহলে এই দেশের ভবিষ্যৎ কি একবার ভেবে দেখেছেন? ভয়াবহ। কিছু কমেন্ট নেই, নিয়ে শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ভারতের এই যে এক এই যে এক এই যে এক বাঙ্গু চলে এসেছে এক বাঙ্গু চলে এসেছে, বাঙ্গু চলে এসেছে। লিখেছেন ভাই জামাতি পরিণামে একটা বিক্রি করে জানা দিব। জি ধন্যবাদ আপনাকে। ওমান থেকে শুরু করুন ওয়াজ তাফসীর করে। জি থ্যাংক ইউ। জি ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা কমেন্টস করছেন সবাইকে ধন্যবাদ। হ্যাঁ এখন একটু ভালো আছি। জি জি ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। একজন লিখেছেন যে চাইনিজরা হিউম্যান অর্গান বিজনেসের জন্য গরিব মেয়েদের বিয়ে নাটক করে, এমনকি নেশা জুয়ার ফলে হতাশাগ্রস্ত লোকদের থেকে অর্গান কালেক্ট করা মূলত হতে পারে, হয়তোবা বহুবিধ কারণ থাকতে পারে। নতুন কোন এরা তো ষড়যন্ত্রকারী, নতুন ষড়যন্ত্র করবে না, এদের কাজই তো ষড়যন্ত্র করা। এই যে ফ্রড মাজার এবং তার বউ খরিদা আক্তার। শেখ ফরিদের গুরুত্বপূর্ণ তথ্য ও বিশ্লেষণ। একজন লিখেছেন ফরিদ ভাই, আমরা যারা আওয়ামী লীগ করি আমাদের কাছে জীবনটা এখন খুবই দুঃসহ, শুধু আপনাদের নয়, যারা মুক্ত চিন্তার, মুক্ত বুদ্ধির এবং মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগ সবার জীবন দুর্বিষহ। পাশাপাশি এই দেশের সাধারণ মানুষের জীবনও দুর্বিষহ হয়ে গেছে, কারণ এই দেশে এই মুহূর্তে ব্যবসা নাই, হাজার হাজার মানুষের চাকরি চলে যাচ্ছে, কারখানা বন্ধ, শত শত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, দেশের অর্থনীতি ভালো না। সবাই এখন, এমনকি যারা বিএনপি করে তারা অনেকেই ভালো নেই, জামাত করে তারাও ভালো নেই, চাপার জোরে ভালো আছে আর কি। আমি কিন্তু শেখ হাসিনা আসলে আমাদের কি হবে প্লিজ জানান, বলেন দাদা। আপনি বুঝি নাই আপনার কথা। আমি শেখ হাসিনা আসলে দেশের জন্য ভালো হবে। একজন লিখেছেন যে ধর্ম ব্যবসায়ীরা ধর্ম ধ্বংস করে দিচ্ছে, ধর্ম ব্যবসায়ীদের দেশে আইন শাসন তার জন্য নিরাপত্তা। জি ধন্যবাদ।